হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজ আলোচনা করব শতকরা, অর্থাৎ তোমাদের গণিত বইয়ের অধ্যায় 9 যে শতকরা অধ্যায়টি রয়েছে সেই শতকরা নিয়ে আলোচনা করব। তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন করা অবশ্যই হবে। তোমরা এই অধ্যায়টি কখনোই স্কিপ করতে পারবে না, কারণ এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন করা হয়। তো দেখো তো তোমরা শতকরা সম্পর্কে, তো এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন যেগুলো আসে সেগুলো হইতে পারে, এবং তোমাদের এখান থেকে একটা প্রশ্ন থাকবে যেগুলো তোমার সৃজনশীল আকারে থাকবে। তো এই অধ্যায়টি কখনো তোমরা স্কিপ করতে পারবে না। তো তোমাদের এখান থেকে প্রথমে জানতে হবে শতকরা কি। কি বললাম? প্রথমে কি জানতে হবে? শতকরা কি। এখানে তোমাকে অবশ্যই জানতে হবে যে শতকরা কি। শতকরা বলতে কি বোঝানো হয়? হ্যাঁ, তো শতকরা বলতে বোঝানো হয় যে শতকরা এমন একটি অনুপাত, কি বললাম? শতকরা এমন একটি অনুপাত যা ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়, এবং এই ভগ্নাংশটা প্রকাশ করা যায় কত, এবং এটাকে প্রকাশ করা যায় 100-র ভগ্নাংশ রূপে। কি বললাম? শতকরা এমন একটা অনুপাত যাকে প্রকাশ করা যায় কি দ্বারা বলতো? যে 100-র ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। ওকে, 100-র ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। তাহলে শতকরাটা বলতে কি বোঝানো হয়? হ্যাঁ, যে এমন একটা অনুপাত যা 100-র ভগ্নাংশে প্রকাশ করা যায়। তোমাকে আমি একটা বললাম যে এখানে তোমাকে বললাম আমি পার্সেন্ট, কি বললাম? এটাকে কি চিহ্ন বলা হয়? শতকরাকে এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে শতকরাকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বা কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? ওকে, শতকরাকে পার্সেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম? পার্সেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তো এই পার্সেন্ট কথার অর্থ কি? পার্সেন্ট কথার অর্থ যে 100 ভাগের 1 ভাগ। কি বললাম বলতো? পার্সেন্ট কথার অর্থ কি বললাম? 100 ভাগের 1 ভাগ, বা 1 ভাগ 100, বা 1 ডিভাইডেড বাই 100, যেটাকে আমরা লিখতে পারি 1 ভাগ 100। ওকে, তাহলে পার্সেন্ট কথার অর্থ আমি কি লিখতে পারি? যে 100 ভাগের 1 ভাগ, বা 1 ডিভাইড বাই 100। মনে থাকবে? এই হলো তোমার পার্সেন্ট। তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো যে মনে করো একটা যে 1% কথার অর্থ কি। কি বললাম? 1% কথার অর্থ কি, এভাবে তোমাকে প্রশ্ন বলা হলো। তাহলে এই 1% কথার মানে হচ্ছে তুমি যে কোনো একটা বিষয় বা যে কোনো একটা জিনিস কিনেছো, সেটা কত দিয়ে কিনেছো? 100। অর্থাৎ এখানে জানতে হবে যে ক্রয় মূল্যটা কত আমাদের? 100, তাই না? এইভাবে পার্সেন্ট দ্বারা বোঝানো হয়। মনে থাকবে? তাহলে 1% মানে বুঝতে হবে যে এখানে তোমার একটা যে জিনিসটা কিনেছো সেটা কত? ক্রয় মূল্যটা 100 টাকা। ওকে, তাহলে 1%কে আমরা কিভাবে লিখতে পারি বলতো? 1 ভাগ 100। তাহলে এইভাবে তোমাকে যদি বলা হয় পার্সেন্টকে লিখতে, তাহলে তোমাকে একটা প্রশ্ন বললাম আমি যে 25% লিখো। কি বললাম? 25%টাকে, এটাকে তুমি এই শতকরাটাকে তুমি ভাঙিয়ে লেখো। হ্যাঁ, তাহলে তুমি কি করবা বলতো? যে লিখবা 25 ভাগ 100। কি লিখবা? 25 ভাগ 100। কারণ আমরা পার্সেন্ট মানে কি শিখলাম বলতো? পার্সেন্ট মানে শিখলাম যে 1 ভাগ 100। পার্সেন্ট মানে কি শিখলাম? 1 ভাগ 100। ওকে, তাহলে 25% সমান কি লেখা যায় বলতো? এটাকে তুমি যদি ভাঙাও লিখবা কি? 25 গুণিত পার্সেন্ট মানে কি? 1 ভাগ 100। তাহলে বলতো এখানে লব 25, এখানে লব 1, তাহলে 25 কি কত হবে? 25 কে 25 কে কত হবে? 25। ওকে, আর নিচে কত আছে বলতো? নিচে আছে আমাদের 100। নিচে আছে আমাদের কত? 100। ওকে, এই হল তোমাদের 25% সমান 25 ভাগ 100। এইভাবে তোমার যত পার্সেন্ট থাকবে না কেন, ভাঙিয়ে লিখলে যে সংখ্যাটা থাকবে সেটা লিখবা উপরে, এবং পার্সেন্টের জন্য লিখবা নিচে 100। ওকে, মনে থাকবে? এখন তোমাকে যে এই অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো করা হয়, ধরো তোমার এখান থেকে বলা হয় যে এই পার্সেন্টটাকে দশমিকে করতে বা পার্সেন্টটাকে ভগ্নাংশ করতে, তাই না? বলা হয় কি পার্সেন্টটা কি করবা? দশমিক করবা, নয়তো পার্সেন্টটা কি করবা? ভগ্নাংশ করবা। তো এই সকল অঙ্কগুলো ধরো তোমাকে আমি যদি এইভাবে লেখাই, দেখো তো আমি পার্সেন্ট না লিখে শতকরা লিখলাম। কি বললাম? পার্সেন্ট না লিখে কি লিখলাম? শতকরা লিখলাম। ওকে, শতকরা। আর এটাকে লিখলাম আমি, একটাকে লিখলাম দশমিক। কি লিখলাম? যে দশমিক। আর একটাকে লিখলাম আমি ভগ্নাংশ। কি লিখলাম বলো তো? ভগ্নাংশ। তো
তোমাদের পরীক্ষায় এই 3টা প্রশ্ন অবশ্যই আসবে, যে ধরো এই শতকরাটাকে তুমি দশমিকে প্রকাশ করো, অথবা বলবে যে এই দশমিকটাকে শতকরায় প্রকাশ করো, বা বলবে যে শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করো, ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করো। হ্যাঁ, এইভাবে অঙ্কগুলো তোমার পরীক্ষায় আসে। তো আমি 3টাকে একসাথে তোমাদের দেখিয়ে দিব। দেখো, ছোট প্রশ্নের জন্য এটা, ওকে? ছোট প্রশ্নের জন্য তোমাকে আমি একটা প্রশ্ন বললাম যে একটু আগে 25%, কি বললাম? 25%। তো এই 25%কে তোমাকে বলা হলো, এই 25% একটা শতকরা, এটাকে প্রকাশ করতে বলা হলো কিসে? ভগ্নাংশে। দশমিকে পরে বুঝাচ্ছি, ওকে? বলা হলো কিসে প্রকাশ করতে? ভগ্নাংশে। তাহলে তুমি কি করবা বলো তো? এটাকে কি করবা? যে ভগ্নাংশে কি করবা? রূপান্তর করবা। দেখো তো 25% সমান আমি কি লিখতে পারি বলো তো? 25, আর নিচে কি লিখতে পারি? পার্সেন্ট মানে 100। তাহলে আমাদের এটা কি, দেখো তো, লব আর হর আকারে প্রকাশ করা হয়েছে। তাহলে দেখো তো, আমি কি বলেছিলাম? শতকরা মানে ভগ্নাংশের রূপে প্রকাশ করবে, আর ভগ্নাংশটা কি রূপে থাকে? লব এবং হর আকারে থাকে। ওকে, বুঝতে পারছো? এভাবে করা যায়। এটাকে বলা হয় ভগ্নাংশের রূপান্তর। এখন তোমাকে বলা হলো যে এই 25%কে দশমিকে প্রকাশ করো। কি বলা হলো? 25%কে কি বলা হলো? দশমিকে প্রকাশ করো। 25% সমান আমি কি জানি বলো তো? 25 ভাগ কত জানি? 100 জানি, তাই না? তো তোমরা ভগ্নাংশে শিখে আসছো যে এটা নিচে 100 আছে। হ্যাঁ, ভগ্নাংশে কি শিখছো? যে দশমিক বিন্দু বসানো যায়, দশমিক বিন্দু উঠিয়ে দিলে আমরা কত লিখতে পারি? 1 লিখতে পারি, তাই না? এই নিয়মটা তো অবশ্যই শিখছো। এই নিয়মে শিখাবো এবং কেমনে হয় দুটাই শিখাবো। ওকে, তো দেখো তো, যে প্রথমে আমি শেখাচ্ছি যে এইভাবে, যে তোমরা হচ্ছে ভগ্নাংশে শিখছো, মনে করো এইভাবে 2.5, কি বললাম? 2.5 শিখছো। তো বলা ছিল যে ভগ্নাংশে তোমাকে এই যে দশমিক তোলার নিয়ম একটা বলা ছিল, যে সংখ্যা থাকবে সেই সংখ্যা লিখবো, এবং যে দশমিক থাকবে দশমিকের জন্য কি লিখবো? 1 লিখবো, এবং দশমিকের পর যে কটা সংখ্যা থাকবে সেই কটা জিরো লিখবো। বুঝতে পারছো কি? সে কটা জিরো লিখবো। তাহলে এইভাবে যদি আমি এটাকে লিখি, তাহলে এটাকে কি লেখা যাবে বলো তো? 1-এর জন্য কি করতে পারবো? আমি একটা দশমিক দিতে পারবো, এবং এখানে কয়টা জিরো? 2টা জিরো। তাহলে দশমিকের পর কয়টা সংখ্যা থাকবে? 2টা সংখ্যা। তাহলে কত হচ্ছে? 25। তাহলে আমি এটাকে 0.25 লিখতে পারবো কিনা বলো তো? 0.25 লেখা যায়। এটাকে বলা হয় দশমিক। ওকে, এটাকে কি বলা হয়? দশমিক। তো এই 0.25 এটা কিভাবে এসেছে সেটাও দেখাচ্ছি। দেখো তো, আমরা ভগ্নাংশটা কি পেয়েছিলাম? 100 ভাগ, বা 100 ভাগের 25 ভাগ। তাহলে আমরা দেখো তো, 100 দ্বারা 25কে যদি ভাগ করি, 100 দ্বারা যদি 25কে ভাগ করি, 100 দ্বারা 25কে কি ভাগ করা সম্ভব? সম্ভব না, তাই না? সেজন্য কি করবো? আমরা এখানে একটা দশমিক নিব। সেজন্য দশমিক নিলে এখানে কি নেওয়া যায়? 0 নেওয়া যায়, তাই না? তাহলে দেখো তো, আমরা 100 দ্বারা 250কে কি ভাগ করতে পারবো? অবশ্যই পারবো। দেখো তো, 100 দুগুণ কত হয়? 200। কত হয় বলো তো? 200। তাহলে নামলো কত বলো? 0। এই যে নামলো কত? 5। দশমিকের জন্য কি করবো? আরেকটা আমরা কি করতে পারবো? 0 নিতে পারবো। তাহলে দেখো তো, 500কে 100 দ্বারা ভাগ করলে কত হবে? 25। তাহলে 500 নিচে 0। দেখো তো, দেখো তো, আমরা এখন সৌন্দর্য করার জন্য 0 দিলাম। ওকে, তাহলে 0.25 আমাদের দশমিক ভগ্নাংশ কত আছে? 0.25। তোমাদের শতকরা যে বইটা আছে, বইটার প্রথম অংশে দেওয়া আছে, দেখো যে কয়েকটা শতকরাকে দশমিক এবং ভগ্নাংশে প্রকাশ। তো ওখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে শতকরা 125%কে 125%, 34%, হ্যাঁ 89%, এগুলো শতকরা দেওয়া আছে। ওগুলোকে প্রকাশ করতে বলা আছে দশমিক এবং কিসে বললাম? ভগ্নাংশে। দশমিক এবং কিসে বললাম? ভগ্নাংশে প্রকাশ। তো আমি বললাম শতকরাকে দশমিকে প্রকাশ করো। শতকরা কি বললাম? দশমিকে প্রকাশ করো। একটু আগে কি বললাম বলো তো? যে 125% মানে আগে কি লেখা যায়? উপরে আমরা যে সংখ্যা আছে সেই সংখ্যা লিখবো, পার্সেন্ট মানে কি 100, তাই না? তারপরে আমি দশমিকে প্রকাশ করব। কিসে বললাম? দশমিকে প্রকাশ করব। তাহলে 0 কয়টা আছে বলো তো? 2টা। তাহলে দশমিকের পর কয়টা সংখ্যা হবে? 2টা। তাহলে এখানে দেখো তো, আমি যদি দশমিক দিই, দশমিক পরে একটা 2টা সংখ্যা কাউন্ট করলাম, আর বামে কি থাকলো? 1.25। তাহলে দশমিক কত হলো? 1.25। এটাকে বলা হয় কি? দশমিক। আর এটাকে ভগ্নাংশ করলে এটা লিখতে পারবা। এটা হচ্ছে ভগ্নাংশ। 125 ভাগ হচ্ছে 100। বুঝতে পারছো? তাহলে একটা শতকরাকে আমরা দশমিক করতে পারি এবং ভগ্নাংশ করতে পারি। ওকে, এইভাবে মনে রাখবা। এই ট্রিক্সগুলো মনে রাখতে পারলে তোমার সামনে যতগুলো প্রশ্ন দেওয়া হোক না সবগুলো পারবা। তোমাকে যদি প্রশ্নে বলা হয় যেভাবে 0.54,
কি বললাম 0.54, এই দশমিককে বলা হলো যে শতকরায় প্রকাশ করো। কি বললাম শতকরায় প্রকাশ করো। শতকরা মানে কি বলতো যে 1/100 আকারে লেখা যায়। কি বললাম 1/100 আকারে লেখা যায়। তাহলে আমরা আগে এই দশমিক বিন্দুকে বা এই দশমিককে কি করব, আগে ভগ্নাংশে রূপান্তর করবো। কিসে করবো ভগ্নাংশ, তাই না? তো আগে উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যা লেখো, বামে 0 লেখার কোনো প্রয়োজন নাই। আমরা দশমিক কি করবো উঠিয়ে দিব। দশমিকের জন্য কি লিখতে পারবো বলতো 1 লিখতে পারবো। কোথায় লিখতে পারবো 1। আর দশমিক পর কটা সংখ্যা 2টা সংখ্যা, সেজন্য কি করলাম 2টা 0 ইউজ করলাম। ওকে 2টা 0 ইউজ করলাম। এবার আমরা কি করবো বলতো, এই যে 1/100 আকারে প্রকাশ করা গিয়েছে কিনা বলতো, এটাকে আমি যদি এইভাবে লিখি কোনো সমস্যা আছে? 1/100, দেখো তো 54কে 54 নিচে 100, সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে 54 এই পার্সেন্ট, 1/100 মানে কি পার্সেন্ট না? 1/100 মানে কি পার্সেন্ট না? তাহলে আমি এটাকে কি লিখতে পারি 54%। 0.54 মানে কি 54%। ওকে বুঝতে পারছো? তোমাকে যদি বলা হয় দশমিক দিয়ে তুমি করবা এইভাবে শতকরা, আর বলা হয় যদি শতকরা দিয়ে তুমি দশমিক করবা, ভগ্নাংশ করবা। ওকে হ্যাঁ দেখো এরপরে অঙ্কটা আরেকটা যে তোমাদের আছে যে তোমাকে এরপরে আরেকটা টপিক থেকে প্রশ্ন করা হলো যে ধরো এত টাকার এত পার্সেন্ট হলে কত হবে। ধরো তোমাকে আমি একটা প্রশ্ন বললাম যে এই যে 600 টাকার, কি বললাম 600 টাকার 25% সমান কত। কি বললাম 600 টাকার 25% সমান কত, এইভাবে তোমাকে প্রশ্ন করা হলো। তখন তুমি কি করবা, টাকা মানে কি মনে রাখবা, এর মধ্যে কি একটা আছে এর আছে, এর মানে কি জানো বলো তো, সরলে কি শিখছো, এর মানে গুণ। তাহলে এখানে কি করবা, লিখবা 600 টাকার এর মানে কি গুণ 25%, পার্সেন্টকে ভাঙাটা শিখছো তো, 25 আর নিচে কি লিখতে হয় 100 লিখতে হয়, তাই না? এবার কি করবা, কাটাকাটি করবা। দেখো তো 0 কাটা 0 কাটা 0 কাটা 0 কাটা, তাহলে এখন যেটা থাকলো যে 6 আর 25 গুণ করলে যেটা হবে সেটা উত্তর, তাই না? 6 25 কত হয় বলো তো 150 হয়। কত হয় বলো তো 150, তাহলে 150 টাকা। তাহলে 600 টাকার 25% মানে কত টাকা 150 টাকা। এই যে তোমরা কেনাকাটার জন্য কি করো, দোকানে যাও না, দোকানে লেখা থাকে না যে আপ টু 30% ডিসকাউন্ট, হ্যাঁ আপ টু 30% ডিসকাউন্ট। তুমি ধরো যে ওখান থেকে একটা জিনিস কিনলা, একটা পণ্য কিনলা, সেখানে তুমি 30% ধরো লেস পাইলা। কত বললাম বলো তো 30% তুমি লেস পাইলা। তাহলে তোমার একটা জিনিসের দাম মনে করো যে একটা জিনিস তুমি কিনলা 500 টাকায়, ওই জিনিসটা কি কিনলাম 500 টাকায়, এবং ওই জিনিসটার উপর লেখা আছে যে ওই জিনিসটার উপর লেখা আছে 30% লেস। কত লেখা আছে 30% লেস। হ্যাঁ 500 টাকা একটা জিনিসের দাম, ধরো তুমি একটা টি শার্ট কিনলা, সেই টি শার্টের মূল্য দেওয়া আছে 500, এবং ওই 500 টাকার উপর 30% লেস দিলে তোমাকে কয় টাকা দিতে হবে, এভাবে থাকে না? তাহলে তুমি যদি বলা হয় 500 টাকার কত পার্সেন্ট 30%, তাই না? তাহলে এখান থেকে দেখো তো তোমার কত টাকা লেস হচ্ছে, 500 টাকা থেকে কত টাকা লেস হচ্ছে। তাহলে করো 500 টাকার এর মানে কি গুণ, আর 30%, 30 পার্সেন্ট মানে 100, 0 0 কাটো 0 0 কাটো, থাকলো কত বলো তো 3, আর এখানে 50, 3 50 কত হয় বলো তো 150 টাকা। তাহলে তোমার পণ্যটার লেস কত টাকা পাইলা 150 টাকা। তাহলে তুমি একটা 500 টাকার টি শার্টে যদি 30% লেস দেওয়া থাকে তাহলে কত টাকা লেস পাবা 150 টাকা। তাহলে জিনিসটার দাম কত হয় বলো তো 350 টাকা। ওকে এইভাবে তোমাদের শতকরার অঙ্কগুলো করা, এইভাবে তোমাদের কি করতে হয় শতকরা অঙ্কগুলো করতে হয়। এরপরে তোমাদের শতকরা যে ধরো বিভিন্ন অঙ্কগুলোর ধরো বিভিন্ন গ্রামের যে উপস্থিত লোক, মানে বলা হয় যে শিক্ষিত লোকের সংখ্যা বা একটা স্কুলে বিদ্যালয়ে অনুপস্থিত স্টুডেন্ট থেকে অনুপস্থিত স্টুডেন্ট বের করার নিয়ম, সেই সকল অঙ্ক নিয়ে এখন সমাধান করা হবে। তো দেখো তোমরা দেখো যে তোমাদের আমি একটা প্রশ্ন করলাম যে মনে করো একটা গ্রাম, হ্যাঁ একটা গ্রাম, তোমাদের বইয়ে দেওয়া আছে সখীপুর গ্রাম, আমি সখীপুর গ্রামে নিলাম, সখীপুর গ্রাম। মনে করো যে সখীপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা, বর্তমান লোক সংখ্যা 320 জন। কি বললাম বলতো সখীপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 320 জন। ওকে এটা সখীপুর গ্রামের লোকজন। তো বলা হলো যে এখানকার লোকের মধ্যে, হ্যাঁ এখানকার লোকের মধ্যে ধরো 20% লোক শিক্ষিত। কি বললাম বলতো শিক্ষিত। ওকে তো তোমাকে প্রশ্নে বলা হলো যে অশিক্ষিত লোকের সংখ্যা কত। কি বলা হলো
অশিক্ষিত লোকের সংখ্যা কত? অশিক্ষিত লোকের সংখ্যা কত? এই সব অঙ্কগুলো তোমাকে আমি যে একটা এমসিকিউ নিয়ম শিখাবো, একটা সিকিউ নিয়ম শিখাবো, কবে দুইটা করে নিয়ম শিখাবো। দেখো তোমরা অঙ্কগুলো, যে ধরো একটা গ্রামের লোক সংখ্যা হচ্ছে 320 জন এবং সেখান থেকে 20% লোক কি বলা হয়েছে? শিক্ষিত। তাহলে অশিক্ষিত লোকের সংখ্যা বের করা হয়েছে, তাই না? তাহলে তুমি যদি এই যে 320 জনের যে লোকটা আছে তার মধ্যে 20% যে লোকটা শিক্ষিত, তাহলে শিক্ষিত 320 জনের মধ্যে শিক্ষিত লোকের সংখ্যা বের করতে পারবা না? তাহলে বের করো তো এখান থেকে। দেখো তো এটা এমসিকিউ নিয়ম শিখালাম, হ্যাঁ এমসিকিউ। তাহলে কতজন লোক? 320 জন লোকের মধ্যে কত পার্সেন্ট শিক্ষিত? 20%, তাই না? তাহলে 320 জন লোকের মধ্যে 20% মানে কি 20 ভাগ 100, 0 0 কাটা 0 0 কাটা। তাহলে দেখো তো 32 দুগুণ কত? মাত্র 64 জন। মাত্র কয়জন লোক শিক্ষিত বলো তো? 320 জনের মধ্যে মাত্র 64 জন লোক ওই গ্রামের শিক্ষিত। তাহলে অশিক্ষিত বের করতে পারবা না। তাহলে অশিক্ষিত কত হবে বলো তো? অশিক্ষিত কত হবে? মোট লোক সংখ্যা থেকে কি করতে হবে? এই যে মোট লোক সংখ্যা কত? 320, থেকে কত বাদ দিতে হবে? শিক্ষিত লোক সংখ্যা। আমি যদি অশিক্ষিত লোক সংখ্যা বের করি, তাহলে মোট লোক সংখ্যা থেকে যদি আমি শিক্ষিত লোক সংখ্যা বাদ দিই, তাহলে পেয়ে যাবো কি? অশিক্ষিত লোক সংখ্যা। তাহলে বিয়োগ করো। দেখো তো 0 কি কত ধরতে হবে? 10 ধরতে হবে। 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 7, 7 5 12, হাতে থাকলো 1, কত হবে? 256 জন। কত হলো বলো তো? 256 জন ওই গ্রামের অশিক্ষিত লোক, হ্যাঁ অশিক্ষিত লোক। তাহলে দেখো তো এটা আমি এমসিকিউ নিয়ম এইভাবে করবা যখন তোমাকে পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে। কি দেওয়া হবে? বহু নির্বাচনী প্রশ্ন দিলে তুমি এইভাবে করবা, ওকে? কিন্তু তোমাকে বলা হলো যে সিকিউ প্রশ্ন, হ্যাঁ অর্থাৎ তোমাকে সৃজনশীল প্রশ্ন দেওয়া, তখন তুমি কি করবা? যে এইভাবে লিখবা যে, দেখো তো আমাদের ওখানে পার্সেন্ট কত দেওয়া আছে বলো তো? 20% দেওয়া আছে। কত বলো তো? 20%। আমরা 20%কে ভাঙালে কি পাবো বলো তো? 20 ভাগ 100। কত পাবো বলো? 20 ভাগ 100, তাই না? তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে 100 জন লোকের মধ্যে শিক্ষিত লোক 20 জন। কি বললাম বলো তো? যে 100 জন লোকের মধ্যে শিক্ষিত, 100 জন লোকের মধ্যে শিক্ষিত কতজন? 20 জন। তাহলে একজন লোকের মধ্যে শিক্ষিত কি হবে বলতো? এইখানে যেটা থাকবে, কি বললাম বলতো? এই যে এইখানে যেটা থাকবে তুমি এখানে সেটাই বসাবা। কখনো যে এটাকে উপরে বসাবা আর এটাকে নিচে কখনোই করবা না। এখানে যেটা পাবা সেটা রেখে দিবা, আর এটা যেটা পাবা এটা নিয়ে এসে কি করে দিবা? ভাগ করে দিবা। মনে থাকবে? অর্থাৎ মনে রাখবা যে এটা তোমার জায়গা, তোমার জায়গা কখনো তুমি ছাড়বা না। তোমার জায়গা তুমি পূরণ করবা, করার পর এখানে যেটা থাকবে সেটা নিচে নিচে ভাগ করে দিবা, ওকে? তারপরে বলা হয়েছে যে দেখো তো এই ধরনের কতজন লোক? 320 জন। তাহলে 320 জন লোকের মধ্যে 20 গুণিত 320 ভাগ 100, ওকে? এইভাবে অঙ্কটাকে তুমি সমাধান করতে পারো। তাহলে দেখো তো তোমাকে স্যারেরা কখনো বলবে যে এখানে কত আছে? 100, 100 চাইতে 1 কত? ছোট। ছোট হলে মনে রাখবা যে ভাগ হয়। কি বললাম? ছোট হলে কি হয়? ভাগ হয়। মানে কম হলে ভাগ হয়। কমের জায়গায় যদি বেশি হয় গুণ হয়, ওকে? এই নিয়ম, এই ট্রিক্সও মনে রাখবা। অথবা মনে রাখবা যে কি বললাম, তোমার জায়গা যেটা সেটা রাখবা, নিয়ে এটাকে নিচে রাখবা। তারপরে দেখো তো তোমার জায়গায় এখানে নিয়ে যাবা, স্থির করে দেবা। সব অঙ্ক সেম নিয়ম, ওকে? তাহলে এখানে কি করবে? এখন কাটাকাটি করো। 0 0 কাটলো, 0 0 কাটলো। তাহলে 32 জন কত হয় বলো তো? 64 জন। তাহলে এটা কিসব লোক? এটা আমাদের শিক্ষিত লোক। কি লোক আমরা বললাম? শিক্ষিত লোক। তাহলে তুমি এখান থেকে কি লিখবে? অতএব ওই গ্রামে অশিক্ষিত লোক কত হবে বলো তো? 320 বিয়োগ 64 জন। আমরা বিয়োগ করে কি পাইছি বলো তো? 256 জন, ওকে? এই হলো আমাদের ওই গ্রামে 256 জন। এই হলো তোমার রিটেন বা সৃজনশীল। এটাকে বলা হয় তোমার সৃজনশীল পদ্ধতি। কি বললাম বলো তো? সৃজনশীল পদ্ধতি। আর এইটাকে আমি বললাম তোমাদের কি পদ্ধতি? বহু নির্বাচনী পদ্ধতি, ওকে? এই দুই নিয়মটাই ভালো করে মনে রাখবা। পরীক্ষায় তোমাকে যদি বহু নির্বাচনীতে দেওয়া হয়, তাহলে তুমি এই অঙ্কটা করতে লাগলে তোমার সময় লাগবে। আর এটাকে তুমি করে দিবা বহু নির্বাচনে, অল্প সময়ে তুমি প্রশ্নটার উত্তর পাবা। আর এটাকে তুমি স্বীকৃত করবা, অর্থাৎ সৃজনশীল করবা, ওকে? এইভাবে তোমাকে যদি বলা হয় যে একটি সখীপুর বিদ্যালয়ের ধরো ছাত্রের বা ছাত্রী সংখ্যা এতজন, তার মধ্যে যদি বলা হয় যে ছাত্র এতজন, তার মধ্যে এত % উপস্থিত,
তাহলে অনুপস্থিত কতজন বের করতে পারবো না? বলা হলো আবার যে সখীপুর বিদ্যালয়ের শিক্ষার্থী 320 জন, তার মধ্যে 20% হলো ছাত্রী, তাহলে ছাত্রের সংখ্যা কি বের করতে পারবে না? সবগুলো এক নিয়ম। ওকে, সবগুলো সেম নিয়ম। তোমাকে যেভাবে বলা হোক না কেন, ছাত্রছাত্রী দিয়ে বলা হোক বা জন দিয়ে বলা হোক বা যেটা দিয়ে বলা হোক না কেন, সবগুলো এক নিয়ম বের করবা। ওকে, এরপরে তোমাদের যে মুনাফা ভিত্তিক যে সকল অঙ্কগুলো রয়েছে, সেই মুনাফা ভিত্তিক অঙ্কগুলো এবার দেখো। হ্যাঁ, দেখো এবার তোমাদের মুনাফা ভিত্তিক যে সকল অঙ্কগুলো ছিল, হ্যাঁ মুনাফা ভিত্তিক, তো এখান থেকে তোমাদের প্রথমত জানতে হবে সূত্রগুলো। কি বললাম? প্রথমত জানতে হবে সূত্রগুলো, হ্যাঁ, তারপরে জানতে হবে এই সূত্রগুলো থেকে যে সকল শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলোর অর্থগুলো। ওকে, তো তোমাকে বলা হলো যে দেখো তো সূত্রগুলো আমাদের কি ছিল বলো তো, যে বার্ষিক মুনাফা, কি বললাম? বার্ষিক মুনাফা সমান সূত্র কি বলতো? বার্ষিক মুনাফার হার। ওকে, বার্ষিক মুনাফার হার ভাগ, মনে রাখো বার্ষিক মুনাফার হার ভাগ 100 গুণিত আসল, গুণিত কি বললাম বলতো? আসল। বার্ষিক মুনাফা সমান বার্ষিক মুনাফার হার গুণিত আসল ভাগ হচ্ছে 100। তোমাকে এটা বার্ষিক বলতে 1 বছরের কথা বলা হয়েছে। যদি বার্ষিক না বলে বলতাম শুধু মুনাফা সমান মুনাফার হার গুণ আসল ভাগ 100, আর সাথে কি দিতাম? গুণ সময়। কারণ এখানে বার্ষিক মানে 1 বছরের কথা বলা হয়েছে, যার জন্য আমি সময়টাকে আর বললাম না। ওকে, যদি 1 বছরের জায়গায় যদি ধরো বার্ষিক না বলে বলতো 3 বছর, তাহলে এখানে গুণ করে কি করতাম? 3 দিয়ে গুণ করতাম। ওকে, এই হলো তোমাদের সূত্র, একটা বার্ষিক মুনাফা। এরপরে তোমাদের আরেকটি সূত্র জানতে হবে যে আসল। ওকে, আসল সমান কি লিখতে পারবা বলো তো? বার্ষিক মুনাফা ভাগ বার্ষিক মুনাফার হার। ওকে, বার্ষিক মুনাফার হার গুণিত 100। কি বললাম? আসল সমান কি লিখতে পারবা? বার্ষিক মুনাফা ভাগ বার্ষিক মুনাফার হার গুণিত 100। ওকে, এরপরে আরেকটি সূত্র আছে তোমাদের, বার্ষিক মুনাফার হার সমান, কি বললাম? বার্ষিক মুনাফার হার সমান, দেখো বার্ষিক মুনাফা ভাগ আসল গুণ 100। ওকে, গুণ 100। তাহলে দেখো তো তোমাদের এই 3টা সূত্র জানলে হবে। তো তোমাদের যদি বলা হয় যে তুমি পরীক্ষায়, ধরো তুমি যখন স্কুল পরীক্ষায় দিবা, তখন তোমাকে যদি বলা হয় সময় বের করতে, তখন তুমি এখানে সময় সূত্র শিখোনি, সেজন্য সময়ের সূত্রটাও তোমাকে আমি অ্যাড করে দিচ্ছি। তবে মনে রাখবে বৃত্তি পরীক্ষায় তুমি ঐচ্ছিক নিয়মটা যদি করো, সেটা তোমার জন্য কি হবে? বেস্ট হবে। তবে সূত্র দিয়ে অঙ্ক করা যায়, কোনো সমস্যা নেই। ওকে, তো তোমাদের আরেকটি সূত্র আমি অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে সময়। কি বললাম? সময় সমান লেখা যায় বার্ষিক মুনাফা ভাগ বার্ষিক মুনাফার হার গুণিত আসল গুণিত 100। ওকে, এই হলো তোমার এক্সট্রা আর একটা সূত্র হচ্ছে সময়। এই হলো তোমাদের মুনাফা ভিত্তিক যে কয়টা অঙ্ক থাকবে, সব এই 4টা সূত্র দিয়ে হয়ে যাবে। এই 4টা সূত্র দিয়ে সকল মুনাফা ভিত্তিক অঙ্ক হয়ে যাবে। যে সকল সরল মুনাফার অঙ্ক আছে না, সবগুলো 4টা সূত্র ভিতরে, একটা 4টা সূত্র বাইরে
হবে না। তবে এখান থেকে জানতে হবে যে বার্ষিক মুনাফা কথার অর্থ কি। কি বললাম? বার্ষিক মুনাফা কথার অর্থ কি। ধরো তুমি একটা কোথাও থেকে একটা লোন নিয়েছো, লোন বলতে ঋণ বোঝানো। হ্যাঁ, তুমি মনে করো একটা ব্যাংক থেকে ধরো 100 টাকা ঋণ নিয়েছো। কি বললাম? 100 টাকা। তোমাকে প্রতি বছর 10 টাকা করে অতিরিক্ত দিতে হবে। তো এই যে 100 টাকার উপর 10 টাকা তোমাকে এক্সট্রা দিতে হচ্ছে, এটাই হচ্ছে বলা হয় বার্ষিক মুনাফা বা শুধু মনে রাখবা মুনাফা। মুনাফা বলতে মনে রাখবা যে ধরো তুমি কোনো কিছু নিচ্ছ না, ওইখানে যে পরিমাণ তোমাকে ঋণটা পরিশোধ করতে হচ্ছে, অর্থাৎ তোমার যে টাকার উপর যে পরিমাণ ব্যাংক একটা ঋণ ধার্য করতেছে সেই টাকা দিতে হবে, ওটাই হচ্ছে তোমার মুনাফা। ওকে, যেটাকে বলা হয় বাংলা কথায় সুদ। বাংলা কথায় কি বলা হয়? সুদ। ওকে, এই জন্য এই অঙ্কগুলোকে বলা হয় সুদ ও আসলের অঙ্ক। হ্যাঁ, আর আসল বলতে মনে বলা হয় যে তুমি যে ব্যাংক থেকে আমি বললাম না যে 100 টাকা নিয়েছো, এটাকেই বলা হয় আসল। কি বলা হয়? যেটা তুমি নিয়েছো সেটা হচ্ছে তোমার আসল। আর মুনাফার হার বলতে ধরো তোমাকে বলা হলো যে তুমি ব্যাংক থেকে 100 টাকা নিয়েছো এবং প্রতি বছর তোমাকে প্রতি বছর বা প্রতি মাস তোমাকে 10 টাকা করে এক্সট্রা দিতে হবে। ধরো তোমাকে প্রতি মাসে 10 টাকা এক্সট্রা দিতে হবে। তো এই যে 100 টাকার উপরে 10 টাকা এক্সট্রা ধরা হয়েছে, সেটা হচ্ছে তোমার বার্ষিক মুনাফার হার। ওকে, এটাকে বলা হয় রেট, যেটাকে বলা হয়। ওকে, এই হলো তোমার মুনাফা ভিত্তিক অঙ্ক। তো এই সকল সূত্র ব্যবহার করে তুমি অঙ্কগুলো সকল অঙ্ক সমাধান করতে পারবা। তোমাকে সূত্র দিয়ে এবং ঐচ্ছিক নিয়মে 2 নিয়মে অঙ্কগুলো সমাধান করে দিব। ওকে, ঐচ্ছিক নিয়ম এবং তোমাকে সূত্র দিয়ে 2টাই অঙ্ক করে দিব। তো দেখো এরপরে হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের শতকরা অধ্যায়ের উপর আজকের এই ক্লাসটি তোমাদের 2 নম্বর ক্লাস। ওকে, তোমাদের ক্লাস 1টি তোমাদের এই অধ্যায়ে সম্পূর্ণ যেসব সূত্র থেকে শুরু করে বেসিক যেগুলো সেগুলো দেওয়া হয়েছে। তোমাদের এটা 2 নম্বর ক্লাস। এখানে তোমাদের অনুশীলনের যে সকল প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ সে সকল প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। এরপর তোমাদের ক্লাস 3 আরেকটি দেওয়া হবে, সেখানে তোমাদের বোর্ড পরীক্ষায় কী ধরনের প্রশ্নগুলো আসবে, অর্থাৎ তোমাদের বৃত্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্নগুলো আসবে সে প্যাটার্ন এবং সৃজনশীল সিস্টেমগুলো তোমাকে একটা সৃজনশীল থেকে অনেকগুলো প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ করে করে প্রশ্নগুলো দিব। তো দেখো তোমরা ক্লাস 2টা দেখতে থাকো। তো তোমাকে আমি এই যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যে সকল অঙ্ক এবং সরল এবং মুনাফার যে মুনাফা এবং আসলে যে অঙ্কগুলো আছে না, সেই সকল অঙ্কগুলো জাস্ট একটা বেসিক দিয়ে দেবো। সেই বেসিকটা অনেক সুন্দর করে ক্লিয়ার করবা, দেখবা যে তোমাদের এই অঙ্কগুলোর অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য এবং মুনাফা আসলের কোনো অঙ্কের জন্য ভিন্ন কোনো আদার্স সিস্টেম মনে রাখতে হচ্ছে না। ওকে, তো দেখো তো তোমাদের ধরো একটা তোমাকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের অঙ্কটাই বলি। হ্যাঁ, তো তোমাকে প্রশ্ন যদি বলা হয় যে ক্রয় মূল্য বের করতে, তবে তোমাকে যেটা বের করতে বলবে সেটা রাখবা ডানে। কি বললাম বলো তো? যেটা বের করতে বলবে সেটা রাখবা ডানে। তো ধরো তোমাকে বলা হলো যে ক্রয় মূল্য বের করতে, তাহলে তুমি ক্রয় মূল্যটা রাখবা কি, কোথায় বললাম? ক্রয় মূল্য রাখবা ডানে। আর যেহেতু তোমার বিক্রয় মূল্য প্রশ্নে বলা হবে, ধরো যা পার্সেন্ট লাভ বা ক্ষতি যেটাই বলা হোক না কেন, তোমাকে বিক্রয় মূল্য একটা বলে দিল, তাহলে বিক্রয় মূল্যটা রাখবা কোথায়? এই পাশে রাখবা, বাম পাশে। মনে থাকবে এই আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করার নিয়ম। হ্যাঁ, এরপরে তোমাকে বলা হলো আসল বা মুনাফা বের করতে। কি বললাম? আসল বা মুনাফা বের করতে। হ্যাঁ, তো তোমাকে প্রশ্নে ধরো একটা পার্সেন্ট দেওয়া থাকবে, আসল বা মুনাফা যেটাই হোক অথবা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য ওখানে যেটাই হোক। ধরো আমি তোমাকে 30% একটা শতকরা একটা দিয়ে দিলাম, পার্সেন্ট তোমার দেওয়া থাকবে। ওকে, যেমন দেখো তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের নিচে 2টি অঙ্কে এখানে 20%, এখানে 40% পার্সেন্ট দেওয়া আছে। এই দেখো তো এই দুটাতে 15% এবং 8% 2টা পার্সেন্ট দেওয়া আছে। হ্যাঁ, তোমার টার্গেট পার্সেন্ট নিয়ে, টার্গেট কি বললাম? পার্সেন্ট নিয়ে। ওকে, তো পার্সেন্ট লিখবা, পার্সেন্টকে তুমি ভাঙাবা, পার্সেন্টকে কি করবা? ভাঙাবা। 30% সমান কি লেখা যায় বলো তো? 30/100। কি লেখা যায় বলো তো? 30/100। তোমার যখন ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যে অঙ্ক থাকবে, কি বললাম? ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যে অঙ্ক থাকবে, তখন তুমি নিচের এইটাকে এই 30%-এর ওপর মনে করে তুমি মনে রাখবা এই নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। কি বললাম? ক্রয় মূল্য। তুমি যে টাকা দিয়ে জিনিসটা কিনেছো, যে টাকাটা জিনিসটা কিনেছো, তাহলে এই যে পার্সেন্টের যে অঙ্কটা, ধরো 15%, এখানে 8% দেওয়া আছে, ওইখানে 15, এখানে 8%। তাহলে দেখো তো 15 বা 8%, পার্সেন্টের নিচে যেটা থাকবে তুমি যে টাকাটা কিনেছো সেটা কি তোমার আসল টাকা না? তাহলে এই অঙ্কগুলোতে নিচে যেটা থাকবে সেটাকে কি বলবা?
আসল, আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে মুনাফা। মনে থাকবে, এইভাবে অঙ্কের নিয়মটা মনে রাখবা, দেখবা তোমার সকল অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ধরো হচ্ছে তোমাকে যদি লাভে বা ক্ষতিতে বলা হয়, হ্যাঁ লাভে বা ক্ষতিতে, লাভ বা ক্ষতির সূত্র ছিল না, তোমাদের সূত্র দিয়ে একটা ক্লাস দিয়েছি, ক্লাসটা দরকার হলে স্কিপ করে দিয়ে দেখে আসবা। ওকে, তারপরে দেখো তো এখানে লাভ বা ক্ষতি, লাভ বললে কি হয়, ধরো 30% লাভ, আমি বললাম কি ক্রয় মূল্য, পার্সেন্টকে ভাঙা বা ভেঙে এটাকে ক্রয় মূল্য ধরবা। 30% লাভ মানে কি বলো তো, 30% লাভ মানে কি, আমরা লাভ সমান সূত্র কি জানি, ক্রয় মূল্য যোগ তোমার হচ্ছে লাভ সমান কি সূত্র জানি, ক্রয় মূল্য, যত টাকা তুমি লাভ পেয়েছো, বিক্রয় মূল্য তুমি যেটা পেয়েছো, বিক্রয় মূল্য থেকে তুমি যদি ক্রয় মূল্যটা কি করে দাও, বিয়োগ করে দাও, তবে কি তুমি কি লাভ পাবা, তবে তুমি কি পাবা, লাভ পাবা। অর্থাৎ ক্রয় মূল্য থেকে তুমি কত টাকাতে যেটা বেশি বেচেছো সেটাই তোমার হচ্ছে লাভ, তাই না? এখানে দেখো তো 30% লাভের কথা বললাম, তাহলে ক্রয় মূল্য আমার কত ছিল, 100 টাকা, এবং কত টাকা মানে 100 কত বলা আছে 30, তাহলে কি করবা, যোগ করে দেবা, 30 কি করে দেবা, যোগ। যদি বলা লাভ না বলা হয় ক্ষতি, তখন তুমি কি করবা, 100 থেকে 30টা কি করবা, বিয়োগ করে দিবা। ওকে, এইভাবে এই যে অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্ক এক বেসিক দিয়ে করাবো, তোমরা অঙ্কগুলো দেখতে থাকো। ওকে, তো দেখো তো তোমাকে একটা প্রশ্ন, যেখান থেকে তোমাকে আমি 7-8 আগে করাবো, তারপরে এই বেসিক দিয়ে করাবো 4-5। ওকে, এই বেসিক দিয়ে করাবো 4-5। হ্যাঁ, তো দেখো তো তোমাকে ধরো 7 নাম্বার অঙ্কটার কথা আগে বলি, 7 নাম্বার অঙ্কটার কথা আগে বলি। দেখো তো 7 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে, 7 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটি দোকানে এত টাকার পণ্য, আমি এখান থেকে দুইটা প্রশ্ন বানিয়ে দিয়েছি। একটা তোমাদের বইয়ে আছে 20% কমে, এটা তোমার বইয়ের কথা। ওকে, আর আমি 20% লাভ, এটা আমি দিয়েছি তোমাকে কমে না বলে, আমি বললাম লাভে যদি বিক্রয় করি তবে বিক্রয় মূল্য কত। ওকে, এখানে কি চেয়েছে প্রশ্নে, বিক্রয় মূল্য, তাহলে আমাদের বাম পাশে কি থাকবে, ক্রয় মূল্য, ডান পাশে কি থাকবে, বিক্রয় মূল্য। যদি এখানে ক্রয় মূল্য চাইতো তাহলে কি হইতো, বাম পাশে থাকতো বিক্রয় মূল্য, ডান পাশে থাকতো ক্রয় মূল্য, যেইটা বের করতে হবে সেটা থাকবে ডানে। ওকে, তারপরে দেখো তো এখানে প্রশ্নটার 1 নাম্বারটা কি বলা হয়েছে, 1 নাম্বার প্রশ্নটা বলা হয়েছে 20% কমে, তাই না? তো দেখো তো 20% কমে, যদি তুমি একটা পণ্য, এই 20% কমে মানে কি বলো তো আগে, 20% মানে কথার অর্থ কি, 20/100, তাই না? 20/100 মানে ক্রয় মূল্য 100 টাকা, তোমার হচ্ছে 100 কত টাকা ইয়ে হয়েছে, 20 টাকা। তাহলে দেখো কমে মানে কি কথা, 20% কমে মানে ক্ষতি, একটু আগে দেখালাম না ক্ষতি, তাহলে কি হবে, 20% কমে বিক্রয় মূল্য, 20% কমে বিক্রয় মূল্য। বলো তো 20% কমে বিক্রয় মূল্য কি হবে, 100-র সাথে 20টা কি হবে বলো, 100-র সাথে 20টা আমাদের কি হবে, বিয়োগ হবে, তাই না? তাহলে কি লিখবা বলো তো, 80 থেকে 100 থেকে 20 বাদ দিলে 80 টাকা, তাই না? 80 টাকা, এই হলো তোমার 20% কমে বিক্রয় মূল্য। প্রশ্নে কি বের করতে বলা হয়েছে, বিক্রয় মূল্য কত। তাহলে তুমি কি লিখবা বলো তো, আর এই অঙ্কগুলো বললাম একটু আগে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সবসময় সম্পর্ক রাখবা। দেখো তো এই অঙ্কটাতে ক্রয় মূল্য কত টাকা, এই অঙ্কগুলোতে সবসময় করবা কি, ধরি লিখে নিবা। ওকে, ধরি ক্রয় মূল্য কি করবা, অঙ্কগুলোতে কি করবা, ধরি ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, তাহলে তো আমি 100 টাকা থেকে কি করতে পারবো, বাদ দিতে পারবো। তাহলে বলো তো অঙ্কটাকে এইভাবে লিখবা, ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা, যদি ক্রয় মূল্য বের করতে বলে বলবা বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য এত টাকা। ওকে, তাহলে আমি কি লিখবো বলো তো, ক্রয় মূল্য কত, 100 টাকা হলে, ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা পাইছি বলো, 80 টাকা। বিক্রয় মূল্য কত পাইলাম, 80 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে বলো তো, 80/100 টাকা, তাই না? 80/100 টাকা। হ্যাঁ, তারপরে ক্রয় মূল্য দেখো তো কত টাকার পণ্য, 1800 টাকার পণ্য, তাহলে আমাদের কি হবে বলো তো, 1800 টাকা হলে বিক্রয় মূল্য 80 গুণিত 1800/100 টাকা। এখন প্রশ্ন যে তুমি বলতে পারো এখানে আমি 80 বসাচ্ছি, এখানে 100 বসাচ্ছি, এখানে টেনে এখানে বসাইলাম,
তাই না? এইগুলো তোমাদের ক্লাস মানে অনেক সুন্দর করে ব্যাখ্যামূলকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো এখানে আরেকবার বলছি, দেখো তো যে এইটা তোমার যে জায়গা মনে রাখবো, এটা মনে রাখা বলছি, এই জায়গাটা এখানেই রাখবা। আর এখানে দেখো তো 100 টাকা দিয়ে বলা হয়েছে, এখানে 1, তাহলে একটা নিয়ম বলা ছিল যে যদি বেশি জায়গায় কম ইউজ করো তবে ভাগ হয়, আর কমের জায়গায় বেশি ইউজ করো তখন সেটা কি হয়, গুণ হয়, তাই না? তো মনে করো যে তুমি 100 টাকা 5 জনের মধ্যে ভাগ করে দিলা, কি বললাম, 100 টাকা তুমি 5 জনের মধ্যে ভাগ করে দিলা, তাই না? তো 1 টাকা কয়জনের মধ্যে করে দেবে? তাহলে এইভাবে প্রশ্নগুলো যদি হয় তাহলে কি করে দিবা, অবশ্যই ভাগ করে দিবা। কিন্তু এই যে টাকার ধরো মূল্যটা ধরো তুমি হচ্ছে 20 গুণ করবা, তখন কি করবো, অবশ্যই গুণ করবে, তাই না? তারপরে দেখো তো এখন এখানে কাটাকাটি করো, এই যে 0 এই 0 এই 0 এই 0 থাকলো কত বলো তো, 80 গুণ 18 থাকলো কত বলো তো, 80 গুণ 18, তাই না? 80 আর 18 কি করবা, গুণ করে দিবা। গুণ করো তো 80 আর 18, দেখো তো 0 দ্বারা গুণ করলে কত হয়, 0 8 8 64, এরপরে এখানে ক্রস দিবা অথবা 0 দিবা। 1 দিয়ে 0 গুণ করলে 0 8 একে 8, নামলো কত, 0 4 8 6 14, তাহলে কত হলো বলো তো, 1440 টাকা। এই হলো তোমার বিক্রয় মূল্য। তাহলে কত, 20% কমে বিক্রয় করা হয়েছে, 1800 টাকা ছিল ক্রয় মূল্য এবং 1440 টাকা তার বিক্রয় মূল্য, তাহলে অবশ্যই কি হবে, ক্ষতি হবে। তাহলে এই প্রশ্নটা বলা হলো বিক্রয় মূল্য কত। ওকে, তা কত টাকা ক্ষতি হলো, এটা তোমার সৃজনশীল প্রশ্নগুলো প্যাটার্ন চেঞ্জ হতে পারে না। এইভাবে তোমাকে প্রশ্ন আমি ক্লাস 3-তে দিব। হ্যাঁ, এই শতকরা ক্লাস 3-তে দেবো, এটা ক্লাস 2 চলছে। হ্যাঁ, তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে আমাদের বলো তো, 1440 টাকা। এরপরে সেম প্রশ্ন সেম সিস্টেম, এখানে শুধু 20% লাভে বলেছি, কি বলেছি, 20% লাভে। এইভাবে অঙ্কটা তুমি 20% লাভে বাছাই করবা। ওকে, 20% লাভে তুমি কি করবা, বাছাই করবা। 20% কমে বলেছি মানে বিয়োগ, 20% লাভে মানে কি, এখানে এসে কি হবে, যোগ হবে। তাহলে 100 সাথে 20 যোগ করলে 120। সেম প্রশ্ন, ক্রয় মূল্য এত টাকা, বিক্রয় মূল্য 80 টাকা। এইভাবে সেম ভাবে, কোনো কথা হবে না, এইভাবে অঙ্কটা সেম ভাবে করবা। ওকে, এটা তোমার বাসার কাজ থাকবে, এটা তোমার। ওকে, এরপরে দেখো, এরপরে দেখো 7 নাম্বারটা আমাদের শেষ, 7 নাম্বারটা শেষ। দেখো এরপরে আমাদের অঙ্কের সমাধান 8 নাম্বারটা দেখো তো। এবার 8 নাম্বার প্রশ্নটা দেখো তো, যে বলা হয়েছে একজন বিক্রেতা 40% লাভে এত টাকায় সবজি বিক্রয় করলেন, সবজির ক্রয় মূল্য কত? আমরা পূর্বের অঙ্কে কি বের করেছিলাম, বিক্রয় মূল্য। এই অঙ্কে আমরা কি বের করব, ক্রয় মূল্য। ওকে, এটাতে বের করেছি বিক্রয় মূল্য, এটাতে বের করব ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বের করার জন্য আমরা কি করেছিলাম, বিক্রয় মূল্যটাকে ডানে রাখছিলাম, এটাতে ক্রয় মূল্য বের করবো, সেজন্য ক্রয় মূল্যটা কি করবো, ডানে রাখবো, তাই না? তো এখানে দেখো তো লাভ না ক্ষতি, লাভের কথা বলা হয়েছে। তাহলে সেম ভাবে তুমি প্রশ্নে কি করবা, ক্রয় মূল্যটা কি করবা, ধরে নিবা। লিখবা যে ধরি ক্রয় মূল্য 100 টাকা। এটা কি করলা, তুমি ধরে নিলা, তাই না? ধরি ক্রয় মূল্য এত টাকা, তাই না? তাহলে তোমার প্রশ্নে দেখো তো কত পার্সেন্ট লাভ বলা হয়েছে, প্রশ্নে কি বলা হয়েছে, 40% লাভে। তাহলে এখানে দেখো 40% লাভে, 40% লাভে বিক্রয় মূল্য, তাহলে কত হবে বলতো, 100 যোগ 40 টাকা। তাহলে কত হবে, 140 টাকা। এটা আমাদের কি পাইছি বলতো, এটা আমাদের কি পেয়েছি, বিক্রয় মূল্য। এটা আমাদের কি পেয়েছি বলতো, এইটা হলো বিক্রয় মূল্য, তাই না? তাহলে এই প্রশ্নটাকে বলা হয়েছে ক্রয় মূল্য বের করতে, তাহলে আমরা ক্রয় মূল্যটা কোথায় রাখবো, ডানে রাখবো, তাই না? তাহলে দেখো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, 140 টাকা হলে, বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা, 800 টাকা। ওকে, তারপরে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 140 টাকা, তাই না? যেভাবে নিয়ম সেইভাবে 140-এর জায়গায় 1 বসেছে, 100 তার জায়গায় ধরে রেখেছে, আর 140টা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বিক্রয় মূল্য কত টাকা বলো তো, এত পার্সেন্ট লাভে কি করা হলো, বিক্রয় করলেন। তাহলে বিক্রয় মূল্য কত, 6300 টাকা হলে 100 গুণিত 6300 কি হয়ে যাবে বলো তো, গুণ হয়ে যাবে।
নিচে আছে 140, 0 0 কাটা। তাহলে দেখো তো নিচে থাকলো কত 14 আর উপরে থাকলো কত 100, তাই না? এবার এটাকে তুমি কাটাকাটি করলে করতে পারবে, হ্যাঁ এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো তো 7 দুগুণ কত হয় 14 হয়। 7 নং কত হয় বলো তো? 7 নং 63, 7 নং 63। আর এখানে একটা 0 ছিল সেজন্য এখানে একটা কি করলাম 0 ইউজ করলাম, ওকে। এরপরে দেখো তো 2 একে 2, 50 দুগুণ কত হয় 100, 50 দুগুণ কত হয় 100। তাহলে ওখানে অঙ্কে কি থাকলো বলো তো? 50 গুণিত 90 টাকা, তাই না? তাহলে গুণ করলে কত হয় 5 নং 45, আর কটা 0? 2টা 0 টাকা, তাহলে কত হলো 4500 টাকা। তাহলে সবজিটির ক্রয় মূল্য আমাদের কত ছিল? সবজিটির ক্রয় মূল্য কত ছিল? 4500 টাকা, তাই না? সবজিটির ক্রয় মূল্য ছিল 4500 টাকা, এবং সেটা এত টাকায় বিক্রয় করে তার কত পার্সেন্ট লাভ হয়? 40% বা 40% লাভ হয়। বুঝতে পারছো কিনা বলো? 7 আর 8 নম্বর অঙ্কটা বুঝতে পারছো কিনা বলো? বলো বলো 7 আর 8 নম্বর অঙ্কটা বুঝতে পারছো কিনা? এইভাবে অঙ্কটা ভালোভাবে বুঝবা, দেখবে যে তোমার শতকরা যে কটা সৃজনশীল তুমি পাবা, লাভ ক্ষতি ক্রয় মূল্য বিক্রয় মূল্য প্রত্যেকটা অঙ্ক তুমি সমাধান করতে পারবে, তাই না? প্রত্যেকটা অঙ্কই সমাধান করতে পারবে। দেখো এরপরে তোমাদের বোঝাবো 4 এবং 5 নম্বর অঙ্কটা, ওকে। 4 এবং 5 নম্বর অঙ্কটা। হ্যাঁ দেখো, তাহলে এই পূর্বের অঙ্কগুলোতে আমি কি বলছিলাম বলতো? যে অঙ্কটা দেখে বুঝতে হবে যে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য আসল না মুনাফা, যেটা বের করতে বলবে সেটা ডানে রাখবো, এবং প্রত্যেকটা অঙ্কের পার্সেন্টের দিকে তাকাবো। কার দিকে? পার্সেন্টের দিকে তাকাবো। যেটা নিচে থাকবে সেটা ক্রয় মূল্য বা আসল, তাই না? ক্রয় মূল্য বা আসল। তাহলে দেখো তো এখানে 4 নম্বর অঙ্কটা আগে সমাধান করি। দেখো তো 4 নম্বর প্রশ্নটা কি আছে বলো? যে বার্ষিক 15% মুনাফায়, যে কথা বলা আছে আগে আমি সেটা লিখে নিলাম, ওকে। 15% মুনাফায়। আচ্ছা এখানে বার্ষিক কথা বলা হয়েছে, বার্ষিক মানে কি বলো তো? 1 বছর। বার্ষিক মানে কি 1 বছর, ওকে। তাহলে এখানে 15% মুনাফা, এটাকে আমরা লিখতে পারি কি বলো তো? 15/100। কি লিখতে পারি? 15/100। এখানে 100টা কি বললাম একটু আগে বলো? 100টা কি বললাম? আসল। আর 15টাকে কি বললাম? 15টা হচ্ছে আমাদের মুনাফা, তাই না? 100টা হচ্ছে আসল এবং 15টা কি মুনাফা। তাহলে বলেছে যে বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর তাকে 1680 টাকা কি দেওয়া হলো? মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল, তাই না? বের করতে বলছে কি? আসল বের করতে বলছে। তার আসলটা কোথায় রাখবো? ডানে রাখবো, ওকে। বুঝতে পারছো? তাহলে তুমি অঙ্কটা কিভাবে লিখবা? লিখবা যে মুনাফা 15 টাকা হলে আসল কত টাকা বলো? মুনাফা 15 টাকা হলে আসল কত টাকা বলো? আসল হলো 100 টাকা। মুনাফা 15 টাকা হলে আসল 100 টাকা। তাহলে যেইভাবে করাইছি, মুনাফা 1 টাকা হলে আসল 100/15 টাকা। এরপরে মুনাফা কত টাকা বলেছে দেখো তো? 1680। তাহলে মুনাফা কত টাকা? 1680 টাকা হলে 100 গুণ 1680/15। ভাগ কত বললাম? 15, তাই না? তাহলে এখন তুমি এটাকে কি করবা? ভাগ করবা। 15 দ্বারা এটাকে ভাগ করবা অথবা কাটাকাটি করবা, তোমাদের উত্তর বের হয়ে যাবে, হ্যাঁ। তো দেখো তো আমরা, দেখো তো 3 5 15। কি বললাম? 3 5 15। দেখো তো 5 দিয়ে কাটো, 5 20 100, 5 20 100। এবার 3 দিয়ে এটাকে কাটবে কিনা বলো তো? 3 দ্বারা এটাকে কাটবে কিনা? অবশ্যই কাটবে। সো বিভাজ্যর যে সকল নিয়মগুলো আছে, বিভাজ্যর ক্লাসটি তোমাদের জয় টিউটর 86 ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। বিভাজ্য একটি বিশাল বড় সংখ্যা, সেটা 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা 5 দ্বারা 6 দ্বারা বিভাজ্য কিনা, এইগুলো বোঝার জন্য একটা তোমাদের বিভাজ্যের একটা ক্লাস দেওয়া আছে। তোমরা যে ক্লাসটি দেখে আসতে পারো। অবশ্যই এই সংখ্যাটি বিভাজ্য হবে 1680, 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু অঙ্কর দিকে তুমি তাকাবা, তাকিয়ে বলতে পারো বিভাজ্য হবে কিনা।
তো দেখো তো এটা কিভাবে বললাম, তুমি কি করবা, সংখ্যাগুলো যোগ করবা। দেখো তো 1 6 8 0, তুমি 4টা সংখ্যা যোগ করো তো 1 6 যোগ করলে 7, 7 8 যোগ করলে 15, আর 0 যোগ করলে 15 হয়। তাহলে যদি এই 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা যদি এটাকে ভাগ করা যায়, যোগফলকে ভাগ করা যায়, তবে বলবো যে ওটা বিভাজ্য। ওকে, তাহলে 15কে 3 5 15 বিভাজ্য করা যায়, সুতরাং 1680 বিভাজ্য। দেখো তো 3 কে 3, 3 5 15, থাকলো কত, এখানে 16 আছে, আর থাকলো কত 1, 1 আর এখানে 8, তাহলে 3 দিয়ে কাটছি, 3 6 18, আর এখানে 0 থাকলো, এই যে সে আমাদের 0। ওকে, এরপরে দেখো তো আমাদের কত হয়, এখন 560কে 20 দ্বারা কি করব, গুণ করব, তাই না? 56 দুগুণ কত হয়, 56 দুগুণ 112, আর এই পাশে একটা 0, এই পাশে একটা 0, তাহলে কয়টা, 2টা 0, এত টাকা। ওকে, তাহলে উত্তর আসল কত বলো, আসল 11,200 টাকা। হ্যাঁ, বুঝতে পারছো অঙ্কটা? বুঝতে পারছো তো? এইভাবে তোমাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সিস্টেম করে অঙ্কগুলো করিয়ে দিলাম। হ্যাঁ, দেখো একদম মনে থাকবে, একবার খালি অঙ্কটা দেখবা, তুমি পরীক্ষার হলে যে কোশ্চেনে দেখবা, এমনিতে পারবা। হ্যাঁ, এরপরে এই অঙ্কটা দেখো তো, যে বার্ষিক 8% মুনাফায়, প্রশ্ন কোনোটাই ভিন্ন না, একদম সেম। দেখো এই অঙ্কটাই পাশে করে দিচ্ছি, দেখো বার্ষিক 8% মুনাফায়, তাহলে দেখো তো মুনাফা কত বলা হয়েছে, 8% মুনাফায়। তাহলে 8% সমান কি লেখা যায়, 8/100। 100কে আমরা কি লিখতে পারি, আসল, আর 8কে কি লিখতে পারি, মুনাফা, তাই না? আসল হচ্ছে 100 আর মুনাফা কত, 8 টাকা। তাহলে 8% মুনাফায় 5 বছরের জন্য এত টাকা, 15,000 টাকা ঋণ না হলো, 5 বছর পর তাই কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে দেখো তো এখানে আমাদের এটাও কি ঋণ নিয়েছে, মানে এটা কি আমাদের আসল না, এইটাও কি আমাদের আসল না, ওইটাও আসল। 5 বছর পর তাকে কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে এই অঙ্কটা কি করবা বলো তো, এই অঙ্ক থেকে তোমার 5 বছরের মুনাফা বের করবা। কি করবা, 5 বছরের মুনাফা। 5 বছর মানে তুমি যে 15,000 টাকা ঋণ নিয়েছো, তোমাকে ব্যাংক থেকে তো এমনিতে দিবে না, ওরা সুদ নিবে, তাই না? সুদ বলতে মুনাফা বলতে বলা যায়। হ্যাঁ, সুদের ভালো একটা সুন্দর স্ট্যান্ডার্ড নাম হচ্ছে মুনাফা। হ্যাঁ, তো এই যে পরিশোধ করতে হবে, তাহলে মোট টাকার সাথে তুমি যে মুনাফা বের করবা, সেটা কি করে দিবা, যোগ করে দিবা। ওকে, সেম ভাবে করবা এখানে। তাহলে বলো তো, আমি বারবার বলছি কি বের করব, মুনাফা বের করব। মুনাফা বের করলে মুনাফা কোথায় রাখবো, ডানে, আর বাম দিকে কি রাখবো, আসল। সম্পর্ক আসল আর মুনাফা, তাই না? তাহলে লেখো, আসল 100 টাকা হলে মুনাফা 8 টাকা। এখন এই প্রশ্নটা ভালো করে বুঝবা। আমি এটা তোমাকে 1 বছরের বের করছি, কারণ বার্ষিক 8% বলেছে, এটা 5 বছরের জন্য আমাদের বের করতে হবে। কয় বছরের জন্য, 5 বছরের জন্য। তবে এই অঙ্কটাকে তুমি যদি একবারে করতে চাও, এইখানে লিখতে পারো, হ্যাঁ, যে আসল এত টাকা হলে, বার্ষিক মানে কি 1 বললাম না, বার্ষিক মানে কি 1, তাহলে 1 বছরের মুনাফা 8 টাকা, এটাও করতে পারো। ওকে, এইভাবে করো, তাহলে নেক্সট আর করতে হবে না যে 1 বছরের মুনাফা এত টাকা, 5 বছরের মুনাফা কত টাকা। ওকে, ওইটা করতে হবে না, দেখো এইভাবে, এত টাকা হলে এক বছরের মুনাফা কত টাকা বলো তো, 1 বছরের মুনাফা 8 টাকা, তাই না? 1 বছরের মুনাফা কত হলো, 8 টাকা। এরপরে আসল, দেখো তো আসল 1 টাকা হলে 1 বছরের মুনাফা কি হবে বলো, 8/100, 8/100। এরপরে আসল কত টাকা, 15,000, কত বলো, 15,000 টাকা হলে কয় বছরের মুনাফা, কয় বছরের, 5 বছরের। তাহলে 5 বছরের মুনাফা কি হবে, 8 গুণিত 15,000 গুণিত কয় বছর, 5 বছর, ভাগ আমাদের কত, 100। এই যে 0 কাটা, এই যে 0 কাটা, এই যে 0 কাটা, এই যে 0 কাটা। এখন উপরের যেটা থাকলো সেটা গুণ করবা, সেইটা তাহলে তুমি কি পাবা, মুনাফা পেয়ে যাবা। তাহলে কি পাবা, মুনাফা। তাহলে গুণ করো তো, 5 দিয়ে 8কে গুণ করলে কত হয়, 5 8 40, 40-এর সাথে 150 গুণ করো, 40-এর সাথে 150 গুণ করো, 4 পূর্ণাঙ্ক কত, 60। বলো তো একবার করি, দেখো 8 গুণিত 5 গুণিত 15, 150 15টা, 5 5 কত, 40 গুণিত 50। দেখো তো এখানে তুমি 15 আর 4কে গুণ করো, 4 পূর্ণাঙ্ক কত, 4 পূর্ণাঙ্ক 60, এখানকার একটা 0, এখানকার একটা 0, তাহলে কত হলো বলো, 6,000। কত হলো বলো তো, 6,000 টাকা।
তাহলে আসলে এত টাকা হলে 5 বছরের দেখো তো 15,000 টাকায় 5 বছরের মুনাফা তাকে কত দিতে হবে? যদি সে ব্যাংক থেকে যদি 15,000 টাকা উঠায় তবে তাকে 5 বছরে মুনাফা দিতে হবে 6,000 টাকা। 6,000 টাকা তাকে কী করতে হবে? মুনাফা দিতে হবে। ওকে, তাহলে তাকে প্রতি মাসে কত টাকা দিতে হয়? প্রতি মাসে কত দিতে হয় বলো তো? 1200 টাকা, তাই না? এখন 5 বছরে মুনাফা কত পাইলাম? 6,000 টাকা। তাকে 5 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে? 5 বছর পর তাকে পরিশোধ করতে হবে। তাহলে এখানে লিখবা যে পরিশোধ করতে হবে। 5 বছরের মুনাফা কত? 6,000। আর ঋণ নিয়েছিল কত? 15,000। তাহলে ঋণ নিয়েছিল 15,000 সাথে 6,000টা কি হবে আমাদের? যোগ হয়ে যাবে। তাহলে 15 আর 6,000 যোগ করলে কত হয় বলো তো? 15 6 21,000 টাকা। এই হলো তোমার উত্তর, হলো 5 নম্বরের। ওকে, এই হলো তোমার 5 নম্বরের অঙ্কের উত্তর। বুঝতে পারছো কি না বলো? এইভাবে প্রশ্নের প্যাটার্নগুলো হবে। হ্যাঁ, ধরো এই প্রশ্নটা থেকে বলা হলো 1 বছরের মুনাফা কত টাকা, ক নম্বরে বলা হলো। খ নম্বরে বলা হলো 5 বছরের মুনাফা কত, আর গ নম্বরে বলা হলো যে 5 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে, বা বলা হলো 10 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে, তাই না? এইভাবে প্রশ্ন প্যাটার্নগুলো চেঞ্জ করা হয়। আদারওয়াইজ কোনো প্রশ্ন প্যাটার্ন কোনো ভিন্নতা হয় না। এইভাবে প্রশ্ন প্যাটার্নগুলো চেঞ্জ করতে হয়। তোমরা যারা প্রশ্নগুলো ধরতে পারো তারা পরীক্ষায় ভালো করো, যারা ধরতে পারো না তারা পরীক্ষায় একদম খারাপ করো। শতকরা আহামরি কঠিন না, জাস্ট প্র্যাকটিসের ওপর শতকরা অঙ্কটা। হ্যাঁ, শতকরার আর 2-1টা অঙ্ক দেখিয়ে দিব, দেখো তো তোমরা। দেখো যে শতকরা তোমার আর কয়েকটা আমি অঙ্ক বলি। যে ধরো তোমাকে বলা হলো এই যে আমি মার্কার দিয়ে লিখছি, তাই না? এইটা, হ্যাঁ, এই মার্কার তোমাকে আমি বললাম যে বাজার থেকে আমি 50 টাকা কিনে 56 টাকা বিক্রি করলাম, মার্কেট করলাম। হ্যাঁ, মার্কেটিং করাচ্ছি, বুঝতে পারলাম? একটা ধরো মার্কার আমি 50 টাকায় কিনে 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করলে কত পার্সেন্ট লাভ হয়? দেখো তো কি লিখলাম। একটা মার্কার আমি কত টাকায় কিনেছিলাম? 50 টাকায়। 50 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলাম? 56 টাকায় বিক্রয় করলাম। কত পার্সেন্ট লাভ হয়? অবশ্যই প্রশ্নটা দেখো তো যে অবশ্যই কি হয়েছে, প্রশ্নটাতে আমাদের লাভ হয়েছে, তাই না? অবশ্যই লাভ হয়েছে, কারণ আমি 50 টাকায় করে বন্ধুদের কাছে বা যার কাছে মার্কেটিং শুরু করলাম। এই মার্কার এই অনেক ভালো লাগে, কাইল তুলতে হয় না, বুঝতে পারছো? 56 টাকায় আমি বিক্রয় করে দিলাম। তাহলে আমার লাভ তো হলো, প্রশ্নে লাভ হলো, কিন্তু বলেছে কত পার্সেন্ট লাভ হয়, তাই না? লাভ যেটা সেটা আগে বের করবা। এখান থেকে তোমাকে আমি 2টা নিয়ম শিখাবো। ওকে, একটা শিখাবো এমসিকিউ বা বহু নির্বাচনী, এবং আরেকটি শিখাবো সৃজনশীল। আরেকটি কি বললাম? সৃজনশীল। ওকে, তো দেখো তো তোমাকে আগে এমসিকিউটা শিখিয়ে দিব। হ্যাঁ, এমসিকিউটা। তো এখান থেকে তুমি আগে লাভটা বের করে নিবা। কি করবা? লাভ সমান কি সূত্র জানো বলো তো? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 56, ক্রয় মূল্য কত? 50। তাহলে লাভ কয় টাকা হয় তোমার? 6 টাকা। এটা তো তোমার লাভ হয়েছে, কিন্তু এখানে বলেছে কি পার্সেন্ট অফ লাভ, তাই না? লাভের কত পার্সেন্ট হয়। তাহলে লাভের পার্সেন্টের একটা সূত্র আছে, মনে রাখবে এমসিকিউর জন্য। পার্সেন্ট অফ লাভ সমান ভাগ করবা লাভ ভাগ ক্রয় মূল্য গুণিত 100। কি বললাম? লাভ ভাগ ক্রয় মূল্য গুণিত 100। এখন আমি প্রশ্ন বললাম 56 টাকায় ক্রয় করে 50 টাকায় বিক্রয় করলে কত পার্সেন্ট লাভ হবে না ক্ষতি হবে? 56 কিনে 50 টাকায় বিক্রি, ক্ষতি হবে। কত পার্সেন্ট ক্ষতি হবে? সেম ভাবে সেম প্রশ্ন। ওকে, এখানে শুধু ক্ষতি বের করবা। এখানে কি করবা? ক্ষতি বের করবা। করে এখানে পার্সেন্ট অফ ক্ষতি সমান ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণিত 100। ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণিত 100। তাহলে লাভ কয় টাকা হয়েছে বলো তো? লাভ হয়েছে 6 টাকা। আমাদের ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 50 টাকা, আর গুণিত 100 টাকা। 0 0 কাটা, 5 একে 5, 5 দুগুণ 10। তাহলে বলো তো 6 দুগুণ কত হয়? 12 হয়। তাহলে লাভ কত হয়েছে আমাদের? 12%। এইটা তোমার হলো বহু নির্বাচনী প্রশ্ন। কি বললাম? বহু নির্বাচনী প্রশ্ন। এইবার তোমাকে এই যে বহু নির্বাচনী প্রশ্নটা তোমাকে দেওয়া হলো যে এই যে সংক্ষিপ্ত 2 মার্কের প্রশ্নে, বা বলা হলো একটা সৃজনশীল, তখন তুমি কি ওইভাবে করে রাখবা? হবে? কখনোই হবে না। হ্যাঁ,
তোমার অঙ্কের সমাধান উত্তর বের হবে কিন্তু নাম্বার পাবা না। সে নাম্বার পাওয়ার জন্য যে সৃজনশীল যেসব নিয়ম করতে হবে সেটা করবা। এখানে বলেছে পার্সেন্ট অফ লাভ, পার্সেন্ট অফ লাভ শতকরা, শতকরার প্রকাশ যাই বলা হোক না কেন মনে রাখবো ঐকিক নিয়মের সময় আমরা নিচে এসে 100 দিয়ে কাজ করব। কি করব? 100 দিয়ে কাজ করব। ওকে, তাহলে তুমি এখানে কি লিখতে পারো বলো তো? যে আগে এখানে কি করবা? লাভ বের করে নিবা। 2 অঙ্কে আগে লাভ বের করে নিতে হয়। ওকে, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বলো তো বিক্রয় মূল্য কত ছিল? 56। ক্রয় মূল্য কত? 50। তাহলে কয় টাকা লাভ হয় আমাদের? 6 টাকা। লাভ কয় টাকা হলো? 6 টাকা। তাহলে এখানে কি লিখবা? ক্রয় মূল্য 50 টাকা হলে লাভ হয় কয় টাকা লাভ হলো বলো? অথবা এইভাবে লিখতে পারো 50 টাকায় লাভ হয় 6 টাকা, 50 টাকায় লাভ হয় 6 টাকা। অথবা লিখতে পারো ক্রয় মূল্য 50 টাকা হলে লাভ হয় 6 টাকা। তোমাকে আমি একটাই নিয়ম শিখেছি, সেজন্য একটা নিয়ম দিয়ে দেখাবো। ওকে, কথার কোনো উলট পালট করবো না। যেভাবে শিখেছি লাভ বের করতে বলেছে, লাভ ডানে রাখছি, ক্রয় মূল্য বামে রাখছি, তাই না? কোনো নিয়ম ভিন্নতা নেই। তাহলে তারপরে ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় 6 ভাগ 50 টাকা, 6 ভাগ 50 টাকা। এরপরে অতএব ক্রয় মূল্য কত টাকা বলো তো? আমি বলেছি কি শতকরা বের করতে বলা হোক বা পার্সেন্ট বলা হোক না কেন, শতকরা বলা হোক বা পার্সেন্ট বলা হোক না কেন, শতকরা আর পার্সেন্ট বলা হলে নিচে কি করতে হয়? 100 করতে হয়। 100 টাকা হলে লাভ হয় 6 গুণিত 100 আর নিচে কত? 50 টাকা। 0 0 কাটা, 5 কে 5, 5 দুগুণ 10। তাহলে 6 দুগুণ কত হয় বলো? 12। তাহলে উত্তরে লিখবা এসে উত্তর লাভ হয় 12%। লাভ হয় 12%। সেম ভাবে প্রশ্ন। ওকে, 56 টাকায় ক্রয় করে 50 টাকায় বিক্রয় করলাম। এখানে আমি বলে দিলাম যে 56 টাকায় ক্রয় করে 50 টাকায় বিক্রয় করলাম। তাহলে কত পার্সেন্ট লাভ হবে না ক্ষতি হবে বলো তো? অবশ্যই কি হবে? প্রশ্নটা হয়ে যাবে তখন ক্ষতি হয়। তখন কি হয়ে যাবে প্রশ্নটা? কত পার্সেন্ট ক্ষতি হয়। সেম ভাবে করবা। ক্রয় মূল্য কত টাকা ছিল তখন? 50 টাকা হবে। 56 টাকা হলে লাভের জায়গায় কি হবে? ক্ষতি হবে। যে কয় টাকা ক্ষতি হবে সে কয় টাকা লিখবা। অবশ্যই কয় টাকা হবে? 56 টাকা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য 50 টাকা দিলে কত হয়? 6 হয়, তাই না? শুধু এখানে ক্রয় মূল্য 56 লিখবা, লাভের জায়গায় ক্ষতি লিখবা। সেম ভাবে সমাধান করবা। ওকে, বুঝতে পারছো? ওইটাও থাকবে তোমার জন্য SW, এটাও তুমি সমাধান করবা বাসায়, এটাও SW থাকলো। ওকে, এরপরে এই অধ্যায়ের যে সকল সৃজনশীল প্রশ্নগুলো থাকবে সেই সকল সৃজনশীল প্রশ্নগুলো তোমরা সমাধান করার জন্য ক্লাস 3-র জন্য অপেক্ষা করবা। যদি ক্লাসটি অবশ্যই ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। তোমরা যদি ফেসবুক পেজ থেকে থাকো অবশ্যই ফেসবুক পেজকে ফলো দিয়ে দিবা, এবং ইউটিউব থেকে যদি দেখো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। সকলকে ধন্যবাদ।